হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বিষয় স্বাস্থ্য সুরক্ষা 1 থেকে 70 পৃষ্ঠার নমুনা প্রশ্নের উত্তর। তোমাদের ভিডিও শুরুর আগেই বলে দেই, 1 থেকে 70 পৃষ্ঠার মধ্যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে 4টি অধ্যায় আছে। এই 4টি অধ্যায় থেকে আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি যা তোমাদের এক্সামে আসার মতো। আজকে আমরা সেগুলোর উত্তর সহ দেখব, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সুস্থতার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর: আমাদের ভালো থাকার সাথে শরীর ও মন পারস্পরিক সম্পর্কগুলো গভীরভাবে সম্পর্ক রয়েছে। শারীরিকভাবে ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই নেতিবাচক প্রভাবের ফলে নিজের প্রতি, অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে, যা সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। শারীরিক, মানসিক, সামাজিক স্বাস্থ্যকে একসাথে ভালো রাখতে পারলেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্য রক্ষার 5টি করণীয় কাজের তালিকা করো। যেমন 1 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতার জন্য অত্যাবশ্যকীয়। 2 নম্বর হচ্ছে নতুন কিছু শেখা ও তাতে দক্ষতা বাড়ানো, মনোযোগ দিতে হবে। 3 নম্বর, পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের যত্ন করতে হবে। 4 নম্বর হচ্ছে অন্যের প্রয়োজনে সহযোগিতা করতে হবে। 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত সূর্যের আলো গায়ে মাখতে হবে, তাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। দেন 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সুস্বাস্থ্য চর্চা আমার পছন্দের ব্যক্তির কাজগুলো কি কি? যেমন পছন্দের ব্যক্তির কাজগুলো কি? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, সকালে ও রাতে দাঁত ব্রাশ করেন। 3 নম্বর হচ্ছে নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করেন। 4 নম্বর, নিয়মিত গোসল করেন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। 5 নম্বর হচ্ছে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করেন। দেন সামাজিক কাজে অংশগ্রহণ করেন, বাড়ির চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন। 4 নম্বর প্রশ্ন কি? ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলো লিখো। ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস কি? ভোরে ঘুম থেকে ওঠা, বেশি রাত না জাগা, নিয়মিত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে খেলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, নিয়মিত পড়াশোনা করা, সহপাঠীদের সাথে সুসম্পর্ক রাখা। এটা ছিল 4 নম্বর। দেন আসি 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজগুলো কি কি? উত্তর: নিয়মিত ব্যায়াম করতে হবে, যেমন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, বাড়ির চারপাশ জগিং, পার্কে হাঁটা, লাফ অভ্যাস করা, খেলাধুলা করা, হাইকিং, ওয়ার্কআউট ইত্যাদি করা শারীরিক সুস্থতা দান করে। দেন হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি থাকতে হবে। খাদ্য তালিকা থেকে ঠান্ডা পানীয়, ক্যান্ডি, চিপসের মতো প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে। প্রতিদিন 2 কাপের বেশি চা, কফি পান করা ঠিক নয়, এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এ ছিল প্রথম অধ্যায়ের মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন যা তোমাদের এক্সামে আসতে পারে। আর দেন আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নিরাপদ খাবার, নিরাপদ জীবন। অধ্যায়ের নাম শুনে তোমরা বুঝতে পারতেছো এই অধ্যায়ে আমাদের নিরাপদ খাবার নিয়ে টপিক আছে। তাহলে আমরা দেখি প্রথম টপিকটি কি। খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া জরুরি। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন কারণে খাবার অনিরাপদ হতে পারে। অনিরাপদ ও অপরিচ্ছন্ন খাদ্যের প্রধান ঝুঁকিসমূহ লিখো। দেখো আমরা কি কি লিখেছি। বিভিন্ন ধরনের অণুজীবের আক্রমণ থাকতে পারে, নানা ধরনের ক্ষতিকর কেমিক্যালের অধিক ব্যবহার, খাদ্য ঘটিত বিভিন্ন রোগ, ভেজালের মিশ্রণ, নানাভাবে খাদ্যের দূষণ। নুসরাত অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। শুক্রবারে সে প্রায় রান্না কাজে তার মাকে সাহায্য করে। সে খেয়াল করলো তার মা শাকসবজি কাটার পর পানি দিয়ে ধুয়ে নেন, তারপর আবার পানি দিয়ে ভিজিয়ে রাখেন, আবার সবজি অনেক বেশি সিদ্ধ করে রান্না করেন। এই অবস্থায় নুসরাতের করণীয় কি? উত্তরটা দেখো তোমরা। এই অবস্থায় নুসরাতের উচিত তার মাকে শাকসবজি পুষ্টি মতো কাটা, ধোয়া, রান্না করার বিষয়টি বুঝিয়ে বলা। শাকসবজি ফল কাটার আগে পানি দিয়ে ধুয়ে নিলে পুষ্টিগুণ অটুট থাকে। আবার সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখলে পানিতে দ্রবণে ভিটামিন বি ও সি এর অপচয়। এছাড়াও শাকসবজি, মাছ, মাংস বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করলে তার মধ্যে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। তো বিষয়গুলো নুসরাত তার মাকে অবগত করবে। তোমরা অবশ্যই জানো যে শাকসবজি কাটার আগে ধুয়ে কেটে তারপর সিদ্ধ করে নিলে যে পুষ্টিগুণ ক্ষমতা বজায় থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ তালিকা আকারে প্রকাশ করো। 1 নম্বর, পরিবারের সদস্যদের বয়স, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেনু নির্বাচন করা। খাদ্য তৈরির জন্য উপযুক্ত ভালো মানের কাঁচামাল সংরক্ষণ করা।
নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার রেসিপি সম্পর্কে ধারণা, রান্নায় ব্যবহৃত যাবতীয় দ্রব্যাদি ভালোভাবে পরিষ্কার করে রান্নায় সঠিক পদ্ধতি অনুশীলন করা, খাবার ঢেকে রান্না করা, স্বাদ পরিবেশনের প্রস্তুতি নেওয়া। ৪ নম্বর প্রশ্ন কি, খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয়? শাকসবজি ধুয়ে তারপর কাটা হয়, শাকসবজি সিদ্ধ করার ফলে পানি দেওয়া হয় না, শাকসবজি সিদ্ধ করার ফলে পানি দেওয়া হয় না, শাকসবজি ও মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না হয়, তরকারি ঢেকে রান্না করা হয়, মৃদু আঁচ মাংস ডাল সিদ্ধ করা হয়। ৫ নাম্বার হচ্ছে খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ করার প্রক্রিয়ায় আমি কি ভূমিকা পালন করব? খাবার প্রস্তুত করতে মাকে সাহায্য করব। মার ভাতের মার না ফেলে বা রান্না করার পরামর্শ দিব। মার ফেলে দিলে পুষ্টিমূল্যের অপচয় হয় তা জানাবো। শাকসবজি যাতে কেটে বেশিক্ষণ ফেলে রাখা না হয় সেদিকে খেয়াল রাখবো। তাড়াতাড়ি রান্না করতে বলবো। চাল ডাল সংরক্ষণের ক্ষেত্রে টিন, বয়াম, কৌটায় শুকনো মরিচ, তেজপাতা দিয়ে রাখার পরামর্শ দেবো। এতে পোকামাকড় ও উপদ্রব হয় না। মসলা ও শুকনো খাদ্যদ্রব্য সংরক্ষণের স্থানে নিম পাতা দিয়ে রাখার পরামর্শ দিব। খাদ্যদ্রব্য বেশি দিনের জন্য সংরক্ষণ করলে মাঝে মাঝে রোদে দেব। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এখন আসি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো দেখো। তৃতীয় অধ্যায়ের কোশ্চেন হচ্ছে শারীরিক ফিটনেস। অধ্যায়ের নাম দেখে তোমরা বুঝতেছো যে এই অধ্যায়ে আমরা কিছু শারীরিক ফিটনেস এর কথা বলবো। ঠিক আছে, এখানে একক কাজ কি ছিল? একক কাজ হচ্ছে তোমার ১ নাম্বার, কাউকে সাপে কাটলে কি করব? যেহেতু আমাদের দেশের মধ্যে রাসেল ভাইপারস সাপটা ঢুকে পড়ছে, তো আমি এই প্রশ্নটা হাইলাইট করে রাখছি তোমাদের জন্য। এই প্রশ্নটা তোমরা পড়বে, কারণ এখনকার হচ্ছে এক্সাম আমাদের রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা সহকারে আসতে পারে। যেমন অধ্যায়ের মধ্যে সাপে কাটা নিয়ে কিছু টপিক ছিল তোমাদের, তাই আমি এটা লিখছি। কাউকে সাপে কাটলে কি করব? প্রথমত আমরা সাপে কাটলে কি করব দেখি আমরা। সাপে কাটা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা খুবই প্রয়োজন। দংশিত স্থানের উপর ও নিচে মোট ২টি বাঁধন দেব। দংশিত ব্যক্তিকে গরম দুধ চা পান করতে দেব। আশেপাশে ক্লিনিক হাসপাতাল থাকলে সাপে কাটা ব্যক্তিকে নিজের ক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব। খেয়াল রাখতে হবে যেন রোগীর জ্ঞান না হারিয়ে যায়, তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই তো হলো সাপে কাটলে আমরা কি করব। আচ্ছা, সাপে কাটা ব্যক্তির ক্ষেত্রে কোন কাজগুলো করা নিষিদ্ধ? এখন তো আমাদের জানতে হবে যে কোন কাজগুলো করা যাবে না। সাপে ব্যক্তির ক্ষেত্রে কোন কাজগুলো করা নিষিদ্ধ দেখি। আক্রান্ত স্থান কেটে দেওয়া, দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, আক্রান্ত স্থান থেকে মুখ দিয়ে বিষ টেনে বের করা, আক্রান্ত স্থানে গোবর, সিমের বিচি, ভেষজ ওষুধ লাগানো, কবিরাজ ওঝার মাধ্যমে চিকিৎসা করা, দংশিত জায়গায় কোনো প্রকার রাসায়নিক পদার্থ ইনজেকশন বা গাছটার প্রলেপ দেওয়া, এগুলা অবশ্যই করা যাবে না। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো লেখো। রক্ত চলাচল স্বাভাবিক রাখে, মানসিক চাপ টেনশন দূর রাখে, হজম শক্তি বৃদ্ধি পায়, শরীরে বাড়তি ওজন কমায়, ফুসফুসের রোগের ঝুঁকি কমায়। ৪ নাম্বার হচ্ছে সাঁতারের উপকারিতাগুলো লিখো। সাঁতারের উপকারিতাগুলো কি কি? সাঁতার ফুসফুস হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, সাঁতার কাটলে পেশি দক্ষতা বাড়ে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি রোগের ঝুঁকি কমায়, হাঁপানি খুব ভালো ব্যায়াম, ওজন কমাতে সাহায্য করে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, সবাই পড়বা। কেউ পানিতে ডুবে গেলে কি করব? শ্বাসক্রিয়া ও নাড়ির গতি লক্ষ্য করব। নিঃশ্বাস বন্ধ থাকলে মাথা নিচু কাত করে উক্ত ব্যক্তিকে শুইয়ে দেব। পেট ও বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করব। মুখে মুখ লাগিয়ে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু করার চেষ্টা করব। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব। এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এখন আসি আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের কোশ্চেন গুলো কি কি দেখি। প্রথমত অধ্যায়ের নাম হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার প্রথম, মানে এই অধ্যায়ের নামই হচ্ছে কি আমার আত্মবিশ্বাস, মানে তোমার মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে তুমি পারবা। ১ নাম্বার হচ্ছে কি কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়? বয়সন্ধিকালে শারীরিক মানসিক পরিবর্তন, বাবা মায়ের বিচ্ছেদ, পরিবারের আর্থিক সমস্যা, কোনো অপ্রত্যাশিত ঘটনা, দুঃসংবাদ, নিজের ইচ্ছা পূরণ না হওয়া, পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা। ২ নাম্বার হচ্ছে মানসিক চাপ থেকে নিজের রক্ষা করার ৫টি উপায় তালিকা তৈরি করো। ১ নাম্বার হচ্ছে যেকোনো বেদনাদায়ক অবস্থা, দুর্ঘটনা, মনোবল বজায় রাখা, পারিবারিক কোনো সমস্যা হলে সকলের একসাথে আলোচনা করতে হবে। পরীক্ষার ফলাফল খারাপ হলে হতাশ নয়, ভালোভাবে চেষ্টা করতে হবে। সময় কার্য পরিকল্পনা করে কাজ শেষ করতে হবে। যেকোনো দ্বিধায় নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করতে হবে। ৩ নাম্বার হচ্ছে মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবগুলো লিখো। ১. ঘুম না হওয়া, ২. পড়াশোনায় অমনোযোগী হওয়া, ৩. অসহায় বোধ করা, ৪. নিজের ক্ষতি করা চিন্তা করা, ৫. খারাপ বন্ধু দলের সাথে মেশা। ৪ নাম্বার প্রশ্ন,
আমার মানসিক চাপের ব্যবস্থাপনা কৌশলগুলো কি কি? উত্তর ১. বিপদে ধৈর্য ধারণ করা। ২. যেকোনো দুর্ঘটনায় মনোবল বজায় রাখবো। ৩. আমার পছন্দের কাজগুলো করব। ৪. আমার শখের কাজে সময় দেব। ৫. সকাল বিকাল হালকা ব্যায়াম করব। ৫ নাম্বার কোশ্চেন হচ্ছে, আমার সংবেদনশীল নতুন আচরণগুলো কি কি? মানে আমি নতুন আচরণগুলো কি কি করি? পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি, ছোটখাটো বিষয়গুলো মানিয়ে নেই, নিজে ভালো ফলাফল করার চেষ্টা করি, অসুস্থতার আগে সুস্থতাকে গুরুত্ব দেই, প্রতিবেশীদের অসুবিধার কথা চিন্তা করে এখন আর উচ্চস্বরে গান বাজাই না। আশা করি তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে যেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেইগুলা উত্তরগুলো তোমরা বুঝতে পারছো। আমি তো প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের জন্য আলাদা আলাদা করে কোশ্চেন তৈরি করে দিয়েছি। আর এই কোশ্চেন গুলার পিডিএফ আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমাদের যাদের এখান থেকে দরকার হয় তারা ডাউনলোড করে নিও। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।